আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক, অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই আমাদের আজকের অনুষ্ঠান ব্যাংকিং ইকোনমি অ্যান্ড কোভিড-19। আমাদের এই সাপ্তাহিক আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। এই অনুষ্ঠানের সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি ফুলেল চৌধুরী এবং আজকে দুজন অতিথি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। প্রথমে অতিথিদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। আমাদের সাথে সংযুক্ত আছেন ডক্টর এ.কে. এনামুল হক, প্রফেসর ইকোনমিক্স ডিপার্টমেন্ট, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। জি, ওয়ালাইকুম সালাম। দর্শক, তারপরে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই জনাব মোহাম্মদ হোসেন, এফসিএ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কাউন্সিলর, আইসিএবি। আপনাকেও স্বাগত আমাদের আজকের আয়োজনে। সবাইকে স্বাগত আজকের প্রোগ্রামে। দর্শক, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে আমরা সমকালীন অর্থনীতি নিয়ে কথা বলে থাকি, ব্যাংকিং নিয়ে কথা বলে থাকি, বাংলাদেশের সামগ্রিক এই অর্থ ব্যবস্থাগুলোকে নিয়ে আমরা এই অল্প সময়ের মধ্যে যতটুকু পারি প্রতিদিনই আলোচনা করি। আমরা যে লকডাউনের মধ্য দিয়ে যাচ্ছি, এই লকডাউনের মধ্যে কিন্তু আমরা দেখেছি গত বছর যে টানা লকডাউন ছিল, সেই লকডাউনে বাংলাদেশের দরিদ্র মানুষের সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছিল। এবং এখনো লকডাউনে যখন বিশেষ করে ছোট ব্যবসা যারা করেন তাদের ব্যবসা যখন বন্ধ রয়েছে, এই লকডাউন যদি ১ সপ্তাহ থেকে ২ সপ্তাহ বা ১ মাস পর্যন্ত যায়, তখন সেই দরিদ্র মানুষের সংখ্যা কি যেভাবে আগে বেড়েছে সেভাবে যদি বেড়ে যায়, সেটা কিন্তু অত্যন্ত শঙ্কাজনক আমাদের দেশের জন্য এবং আমাদের অর্থনীতির জন্য। প্রথমে এই বিষয়টা দিয়েই শুরু করতে চাই। প্রফেসর ডক্টর এ.কে. এনামুল হক, আপনার সাথে আপনার কাছে জানতে চাই যে আমাদের এই যে লকডাউনটা আমরা শাটডাউন বা লকডাউন যেভাবে শুরু করলাম, গত বছর আমরা দেখেছিলাম যে গত বছরের রমজানে এবং ঈদের আগে পরে আমরা এরকম একটা লকডাউন পার করে এসেছিলাম। তখন আমরা দেখেছি তার পরবর্তীতে ধকলটা নিতে আমাদেরকে প্রায় ৬ মাস লেগেছে। একেবারে বছরের শেষের দিকে গিয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলো কিছুটা লাভের মুখ দেখেছে এবং সবশেষে গত বছরে আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন বছর শেষ করেছে সেখানে তারা কিছু পরিমাণ হলেও লাভ দেখেছে। কিন্তু অন্যদিকে আমরা দেখেছি, আপনি জানেন যে অনেকগুলো গবেষণা সংস্থায় জানিয়েছে যে দেশের গরিব মানুষের সংখ্যা, নিম্ন আয়ের মানুষের সংখ্যা কিন্তু যা ছিল প্রায় তার দ্বিগুণ হয়ে গিয়েছে। এই সংখ্যার জায়গা থেকে আপনি যদি একটু বলেন যে এই লকডাউন পরিস্থিতিতে আসলে যেভাবে চলছে বা আসলে কি করা উচিত এই জায়গায়? আমাদের জনগণেরই বা কি করা উচিত? বা লকডাউনের পরবর্তীতে গভর্নমেন্টের কি পলিসি আমাদের জন্য ভালো হতে পারে? ধন্যবাদ। লকডাউন ইকোনমির জন্য যে ক্ষতিকর এটা নিঃসন্দেহ বোঝাই যাচ্ছে এবং এর ফলে ইকোনমিক অ্যাক্টিভিটি, বিশেষ করে নিম্ন আয়ের লোকজনের ইকোনমিক অ্যাক্টিভিটি স্থগিত। এটা পরিষ্কার এবং এটা খুব বেশি দিন চললে ইকোনমিতে আপনি যদি চিন্তা করেন এইভাবে জীবন এবং জীবিকা, এবং সেই হিসাবে আপনি যদি জীবিকা বন্ধ করে দেন সেটা বিপজ্জনক হবে। কিন্তু একই সাথে যদি আপনি খেয়াল করেন আসলে যেটা করা উচিত ছিল এবং যেটা খুব ইম্পর্টেন্ট এখনো বোঝানো, সেটা হচ্ছে যে আমরা যদি অনেক দেশ কিন্তু টিকা ছাড়াই এক ধরনের ভালো পরিস্থিতির মধ্যে চলে গিয়েছিল এবং সেটা সম্ভব ছিল মাস্কের ফলে, ডিস্টেন্স এবং মাস্ক। আমরা সেটা গত প্রায় ধরেন 2020 থেকে এই পর্যন্ত এই কাজটা ঠিক মতো করতে পারিনি। ফলে যে কাণ্ডটা হচ্ছে যে সরকার চেষ্টা করলেও লকডাউন বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। সুতরাং যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে যে হ্যাঁ, আমরা যেন সবাই মাস্ক পরি এবং সেটা নিয়ে যেন আমরা ইকোনমিক অ্যাক্টিভিটি চালাই, ডিস্টেন্স মেনটেন করি। আমাদের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে অনেকে এটা বিশ্বাস করছিল না এবং এটা একটা মেজর প্রবলেম। যখন আপনি অর্থনীতি চালাচ্ছেন এবং আপনি যখন মানুষজন এটা বিশ্বাস করছে না, তখন এটা যেভাবে ছড়াবে এটা ইকোনমির জন্য বিপজ্জনক। ইকোনমির জন্য আপনি যদি চালানো ইকোনমি, আপনার গন্ডগোল হবে অন্য জায়গায়। আপনি দেখবেন যে আপনার বহির্বিশ্বের সাথে সম্পর্ক সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। অনেকে বলবে যে না, বাংলাদেশ থেকে সম্পর্কটা রাখা যাবে না। সুতরাং এটার বিপদ ওইদিকেও আছে। আর আপনি যেটা বললেন যে আমরা লকডাউনের ফলে দারিদ্র্যের সংখ্যা বাড়ছে, এটা পরিষ্কার, এটা অস্বীকার করার উপায় নেই। আমি আমার বিশ্ববিদ্যালয়ে দেখেছি বহু ছাত্র তাদের সেমিস্টার বন্ধ করছে। একটা সংখ্যা, বহু বলতে সংখ্যা কম, পার্সেন্টেজে হয়তো কম, কিন্তু করছে। এই যে মধ্যবিত্ত, আমাদের ছাত্ররা তো মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, এখান থেকেও যখন বলছে যে আমার পক্ষে টিউশন দিয়ে ক্লাস করা সম্ভব হচ্ছে না, তার মানে হচ্ছে যে এটা আসলে একটা বিপদ অবস্থার দিকে যাচ্ছে। তো এটা আমার ধারণা যে লকডাউনকে যদি লম্বা করেন তাহলে বিপজ্জনক হবে। চেষ্টা করা উচিত হবে যত তাড়াতাড়ি সম্ভব লকডাউন উঠিয়ে নিয়ে আসা। তবে লকডাউন ওঠাতে গিয়ে মাস্ক যেন বাদ না পড়ে, আমি মনে করি সেটা হবে সহজ বুদ্ধি।
আপনি যদি খেয়াল করেন দক্ষিণ পশ্চিম এশিয়াতে, বিশেষ করে পূর্ব এশিয়াতে দেখেন তারা কি করেছে। এখনো কিন্তু অনেকে অনেক দেশের মতো কিন্তু টিকা দিতে পারেনি, এবং পৃথিবীতে যারা টিকা দিয়েছে, ইভেন আমেরিকার মতো দেশ, গতকালকে নিউজ হচ্ছে যে কোভিড বাড়ছে। তারা বলছে যে কোভিড বাড়ছে, হয়তো মৃত্যুর সংখ্যা কমবে না, কিন্তু মানুষ আক্রান্ত হচ্ছে, ঘরে থাকছে। এই যে সংখ্যা বাড়ছে, আমরা যদি যেভাবে আমরা অনেকের ধারণা যে আমরা টিকা দিয়ে হয়তো ইকোনমিকে ঘোরাতে পারবো, আমি এখনো বিভিন্ন জায়গার যত চিত্র দেখছি তাতে মনে হচ্ছে যে এটা যেভাবে ঘোরানো চিন্তা করছে এভাবে হবে না। প্রাথমিকভাবে ডিস্টেন্স এবং মাস্ক বাধ্যতামূলক করতে হবে, এবং এটা যাকেই পাবেন তাকেই আপনি শাস্তির ব্যবস্থায় আনতে হবে, এবং আমরা যখন শাস্তি বলি শাস্তিটা দিতে হবে। তাহলে যেটা হবে যে আপনি ইকোনমি খুলে দিতে পারবেন। আমরা চাই ইকোনমি খুলতে, সরকারও চাইবে ইকোনমি খুলতে, কিন্তু যদি সুস্থ সবলভাবে আমরা খুলতে না পারি, ইকোনমি খুব বেশি দিন রক্ষা পাবেন, আবার লকডাউন আসবে। সুতরাং এই অবস্থায় সচেতনতার কোনো বিকল্প নেই, আমি যা মনে করি। জি। আর আমরা আরেকটা জিনিস বলতে চাই যে এই লকডাউনের মধ্যে আম একটা বিষয় গত বছর দেখেছিলাম, সেটা হচ্ছে স্টিমুলাস প্যাকেজ, মানে প্রণোদনা আমরা বেশ কিছু দেখেছিলাম গত বছর। এই বছর কিন্তু গার্মেন্টস গুলো খোলা রয়েছে, কিন্তু গার্মেন্টস বাদে অন্যান্য অনেক প্রতিষ্ঠানই কিন্তু বন্ধ রয়েছে। গত বছর অনেক এসএমই সেক্টরে অনেক প্রণোদনার জন্য প্যাকেজ এসেছিল, যতটুকু বিতরণ হয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে যে এবছর সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না, বা এরকম কোনো কিছু নিয়ে কোনো আলোচনাও শুনতে পাচ্ছি না। তাই লকডাউনের প্রভাবে যাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা তাদের কর্মচারী বেতন দিতে পারবে না, বা ব্যবসা মোট কথা ছোট হয়ে আসতেছে, তাদের ক্ষেত্রে কি মানে প্রণোদনা যেহেতু দেয়া হচ্ছে না, বা এই ধরনের কিছু একটা উদ্যোগ আসতে পারে বলে কি আপনার মনে হয়, বা কি করা যায় আসলে এই জায়গাটায়? যদি আপনি দীর্ঘায়িত করেন, দীর্ঘায়িত করলে আপনাকে দিতে হবে, কোনো রাস্তা নাই। আমাদের অসুবিধা হচ্ছে যেটা যেটা আমি দেখছি সেটা হচ্ছে আমাদের প্রণোদন আর স্টিমুলাস প্যাকেজ সঠিক জায়গায় যাবে না। এটা আপনিও জানেন, আমিও জানি। সঠিক জায়গায় যাওয়ার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নাই। আপনি প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে দেখেন কি করে দিচ্ছি আমরা। আমরা বলছি প্রণোদনা দেবেন যারা ব্যাংক লোন নিয়েছে। আমার ক্ষুদ্র মাঝারি যারা ব্যবসায়ী, অধিকাংশ ব্যাংক লোনে নাই। সো যেহেতু তারা ব্যাংক লোনে নাই, তারা প্রণোদনা কিভাবে পাবে? আপনি আরেকটা প্রণোদনা দিচ্ছেন যারা গরিব তাদেরকে। গরিব বলতে যারা দুস্থ। এখন নিম্ন এবং মধ্যম আয়ের লোককে আপনি প্রণোদনার আওতায় আনার বুদ্ধিটা কি সেটা আগে বলতে হবে। কারণ আপনি টাকা দিলেও আপনি বোঝাতে পারবেন না। কারণ দুটো প্রণোদনাই কিন্তু যেভাবে দেয়া হচ্ছে, একটা দেওয়া হচ্ছে দুস্থ লোকদের জন্য। আরেকটা দেয়া হচ্ছে আপনি দিচ্ছেন যে ব্যাংক লোন যাদের আছে তারা প্রণোদনা আওতায় আসবে। অর্থাৎ তাদেরকে রিচ করার ব্যবস্থাটা কি সেটা না বলে প্রণোদনা দিয়ে এটা মিসইউজ অফ রিসোর্সেস। আমি যেটা দেখছি সেটা হচ্ছে, যেমন ধরেন গত কয়েকদিন আগেও পত্রিকা ছিল স্কুল শিক্ষক, যার স্কুলটা বন্ধ হয়ে গেছে, তাকে আপনি প্রণোদনা কিভাবে আনবেন? সেই চিন্তাটা না করে প্রণোদনা প্যাকেজ ডিক্লেয়ার করে যে আমি খুব একটা উপকার করব তা না, এটা যাবে তাদের কাছেই যারা ব্যাংক লোনে শিক্ষা আছেন। প্রতিষ্ঠানের জন্য আপনিও একটি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তো কোনো প্রণোদনার ব্যবস্থা মনে হয় করা হয়নি। করা হয়নি। আমি সেজন্যই বলছি আমাদের প্রণোদনা ব্যবস্থাটা সেভাবে চিন্তা করা উচিত। ইদানিং কয়েকদিন আগে যেটা ছিল আমার ধারণা যে শিক্ষা মন্ত্রণালয় বলছে সে স্কুল শিক্ষকদের জন্য একটা প্রণোদনার ব্যবস্থা তারা করছেন। কিভাবে পাঠাবেন সেটা ইম্পোর্টেন্ট। বাট তাদের আসলে চিন্তা করা উচিত। মানে এমপিওভুক্ত স্কুল তো সোজা। কিন্তু এমপিওভুক্তের বাইরে প্রচুর প্রাইভেট স্কুল আছে, কিন্ডারগার্টেন ছিল, যেখানে এগুলোকে রিচ করাতে হবে। এবং সেজন্য আমি বলছি যে প্রণোদনা প্যাকেজ ডিক্লেয়ার করা আর আমাদের যে কাঠামো, সামগ্রিক অর্থনীতির কাঠামো, আমাদের কাঠামোতে কাউকে আমরা আইডেন্টিফাই করতে পারি না। আপনি দেখেন ইভেন দুস্থদের প্রণোদনার ক্ষেত্রে আমাদের ভোটার লিস্ট ইজ এ গুড এক্সাম্পল। এখানে মৃত লোকও ভোট দেয়, এক জীবিত লোকও ভোট দিতে পারে না। এই সেন্সে যে ভোটার লিস্ট পরিষ্কার না, তা আপনি কিসের ভিত্তিতে দেবেন? আপনি মোবাইলে যান, মোবাইলের অবস্থা একই অবস্থা। একই লোকের অন্য লোকের মোবাইল আরেকজনের কাছে চলে যাচ্ছে। সো আপনি যদি কাঠামোগতভাবে অর্থনীতিকে ঠিক না করেন, এবং আমার মনে হয় এটা ইম্পর্টেন্ট আমাদের আপনার জন্য। এই জায়গাটাতে স্যার আমি একটু যোগ করতে চাই বিনয়ের সাথে, যে আমরা ১ বছর সময় পেয়েছিলাম, বা ১ বছরের বেশি সময় পেয়েছিলাম, যে আমাদের কাছে কোনো লিস্ট নেই, যে আমাদের কাছে আলাদা, আলাদা সেগ্রিগেট করা কোনো লিস্ট নেই, যে কার পেশা অনুযায়ী, আয় অনুযায়ী কে সত্যিকারের নিম্নবিত্ত, কে দুস্থ, কে মধ্যবিত্ত, বা কার
কে কেমন পেশায় আছে, সেটা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে আর্থিক দিক বিবেচনা করে সরকারের কাছে যতটুকু জানি সরকারিভাবে সেরকম কোনো লিস্ট নেই। তো একটি বছর যে আমরা মাঝখানে সময় পেলাম, এই সময়টা কি এই ধরনের কোনো লিস্টের জন্য কাজ করা যেত বলে কি স্যার আপনি মনে করেন? করা যেত। আমি আমার মনে হচ্ছে ১ বছর আগে লিখেছিলাম, খুব একটা সহজ বুদ্ধি দিয়েছিলাম। সেটা হচ্ছে যে যারা ভ্যাটের আওতায় আছেন তাদেরকে প্রণোদনার আওতায় আনেন। তাহলে দুটো কাজ হতো। আপনি দেখেন ক্ষুদ্র মাঝারি অনেকে ভ্যাটের আওতায় আছেন, তাদেরকে আপনি ধরতে পারতেন। একদিকে আপনি জানতেন যে ভ্যাট আসছে, আরেকদিকে আপনি জানতেন আমি তখন দরকার হবে তাদেরকে প্রণোদনা দিতে পারি। সিমিলারলি রেজিস্টার্ড ইনস্টিটিউশন আছে। আপনি ইন্ডিভিজুয়ালকে ধরা খুব ডিফিকাল্ট হবে। আমি কেন বলছি যে ইন্ডিভিজুয়াল খুঁজতে গেলে আপনাকে ভোটার লিস্ট ধরে টান দিতে হবে। এবং আমাদের ন্যাশনাল আইডির যে অবস্থা, দুরবস্থা বলবো, এই দুরবস্থায় আপনি ওটা দিয়ে কিছু করতে পারবেন না। কারণ যে ন্যাশনাল আইডি এইভাবে নষ্ট হয়ে গেছে, আমি যেভাবে দেখছি, এবং প্রতিনিয়ত পত্রিকায় খবর আসছে যে ন্যাশনাল আইডি এটা ঠিক জায়গায় যায়নি। সুতরাং ঘটনা যখন ওই জায়গায়, তখন আপনি একটা হচ্ছে ভ্যাট আপনি বলতে পারতেন যে ইনস্টিটিউশন গুলো ট্যাক্স এবং ভ্যাটের আওতায় আছে, প্রচুর ইনস্টিটিউশন আছে, আপনি তাদেরকে প্রণোদনার আওতায় আনেন। তখন কি হতো, যারা ইভেন ভ্যাটে রেজিস্টার্ড না তারাও বলতো যে এখন সময় এসেছে আমাকে ভ্যাটে রেজিস্ট্রেশন আনতে। একদিকে আমরা ট্যাক্স ফাঁকিটা দূর করতে চাচ্ছি অর্থনীতিতে। সো ১ বছর আগে আমি এটা বলেছিলাম যে দেখেন আপনি ট্যাক্স ভ্যাটের আওতায় ইনস্টিটিউশন গুলোকে প্রণোদনার আওতায় নিয়ে আসেন, তারপরে খোঁজেন যে যারা ট্যাক্স ভ্যাটের আওতায় নাই তাদেরকে আপনি কিভাবে দেবেন। কিন্তু আমরা যদি সিস্টেমেটিক্যালি না করি, তাহলে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে ইকোনমি যখন ভালো হবে তখন যারা ট্যাক্স ভ্যাটের আওতায় আছেন তাদের তো ভ্যাট দিতে হবে, ট্যাক্সটা দিতে হবে। ইকোনমি তো ট্যাক্স ছাড়া চলবে না। সুতরাং স্ট্র্যাটেজি গুলো সেভাবে করা উচিত ছিল, যেটা সারা পৃথিবীতে করে। কিন্তু সারা পৃথিবী আপনাকে বলে যে আমি এভাবে আনবো। আমাদের ক্ষেত্রে আমরা যেভাবে দেই সেটা হচ্ছে আপনি যেন আকাশে উড়িয়ে দিচ্ছেন টাকাটা। কেন বলছি যে আপনার ঠিকানা নাই, আপনি বলছেন এত টাকা আপনার দেবো, একটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বলছেন যে গার্মেন্টস কে দেবো, বলা হচ্ছে আপনাকে এটার আপনার ঠিকানা আছে, আপনি জানেন ইনস্টিটিউশনকে। আরেকজনকে বলছেন যারা লোনের আওতায় আছে তাদেরকে লোন মওকুফের জন্য আপনি ব্যবস্থা করছেন। এই দুটো প্রণোদনা পরিষ্কার। কিন্তু তার বাইরে যে শত শত ইনস্টিটিউশন, আপনি যদি চিন্তা করেন, ইভেন পত্রিকার হকার থেকে শুরু করেন অনেকে কিন্তু জীবন যাপন বিপদ যারা আছে, আপনার বাজার কমিটি আছে, আপনি বাজারের মধ্যে জানেন কারা ভেন্ডার ছিল। সো ইনস্টিটিউশন ধরে যাওয়া উচিত ছিল, যে প্রত্যেকটা বাজার কমিটিকে বলা যে ঠিক আছে আপনার আন্ডারে যে কজন লোক বসে আপনি তাদের লিস্ট দেন, এবং সেখান থেকে যদি আপনি তৈরি করে যেতেন তাহলে যেটা হতো আজকে আপনি প্রণোদনাটা সহজে দিতে পারতেন। এবং যেহেতু ইনস্টিটিউশনের মাধ্যমে যাবেন, যদি কোনো ইনস্টিটিউশন ভুল দেয় অথবা মিথ্যা দেয় আপনি ইনস্টিটিউশনকে ধরতে পারবেন। সুতরাং আমি সেভাবে মনে করি, তা না করে আপনি যদি একেবারে চিন্তা করেন যে আমি ভোটার লিস্ট দিয়ে যাবো, এখানে কেউ তো ধরা পড়ছে না। এই পর্যন্ত আমি শুনি নাই যে যারা ভোটার লিস্টে ভুল করেছে তাদের কারো শাস্তি হয়েছে, বড়জোর বদলি হয়েছে। এটা তো কোনো শাস্তি হলো না। আপনি শাস্তির ব্যবস্থা করেন যে এরকম একটা ন্যাশনাল আইডি কেন কিভাবে নষ্ট হলো, এটা তো আমার কাছে মনে হচ্ছে একটা ন্যাশনাল ক্রাইম। ন্যাশনাল আইডি কিভাবে নষ্ট হয়, এটা নষ্ট হওয়া উচিত ছিল না। ফলে দেখা হচ্ছে আপনি আমাদের ন্যাশনাল আইডি দ্বারা দেখেন মোবাইল রেজিস্ট্রেশন করছেন, ন্যাশনাল আইডি যখন ভুল তখন মোবাইলও ভুল। তাহলে আপনি পুরো প্রসেসটা নষ্ট করছেন। এই যে আজকে দেশের এই অবস্থা, এটাকে অর্গানাইজ করতে পারলাম না ন্যাশনাল আইডি ঠিক না থাকাতে। তো এই দায় দায়িত্ব তো কেউ নেয় নাই। আমি সেই জন্যই বললাম যে আরেকটু চিন্তা করে বলা উচিত ছিল, ন্যাশনাল এনবিআর আছে, সে বলতে পারতো যে আমার এতগুলো ক্ষুদ্র মাঝারি শিল্প ভ্যাটের আওতায় আছে, আমরা তাদেরকে প্রণোদনার ব্যবস্থা করি। তাহলে আপনি যারা আওতায় নাই তারা বলতে পারতো যাচ্ছে এটা খারাপ বুদ্ধি না, আমার ইনকাম হলে আমি ট্যাক্স দেব, যদি বিপদে পড়ি সরকার আমাকে সাহায্য করবে। এই যে দুয়ে দুয়ে চার তৈরি করা, এই ব্যবস্থাগুলো আনা উচিত ছিল। আপনার প্রচুর ইনস্টিটিউশন আছে, ইনস্টিটিউশন বলতে বাজার কমিটি থেকে শুরু করেন, আপনি হকার্স কমিটি থেকে শুরু করেন, আরো আপনি একটা বলেন যে বিশাল লিস্ট কিন্তু আরো একটা বিশাল লিস্ট কিন্তু রয়েছে এনজিও গুলোর কাছে, কারণ তারা অনেক এসএমই লোন বিতরণ করে থাকেন। তাদের কাছ থেকেও মনে হয় যে অথেন্টিক একটা ইনফরমেশন পাওয়া যেত, যে ছোট ছোট ব্যবসায়ী যারা ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন বা ক্ষুদ্র ব্যবসা করেন, অল্প কিছু কর্মী নিয়ে কাজ করেন, ওদের কাছ থেকে মনে হয় এই লিস্টটা আরো একটা বড় লিস্ট পাওয়া যেত। জি, সেটা সম্ভব ছিল এবং সেটা করা উচিত ছিল। সেটা একটা ভালো বুদ্ধি আমি মনে করি, এবং সেটা আমি ইনস্টিটিউশনের পক্ষে যাওয়ার কথা বলছি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা এবার একটু আলোচনা করতে চাই জনাব মোহাম্মদ হোসেন আপনার সাথে। জনাব মোহাম্মদ হোসেন তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং কাউন্সিলর আইসিএবি।
আপনার সাথে আমরা এবার একটু অন্য বিষয়ে আলোচনা করি। স্যারের সাথে আমরা এতক্ষণ যে বিষয়ে আলোচনা করছিলাম তার থেকে একটু সরে আসতে চাই। আমাদের অনুষ্ঠানটা ব্যাংকিং, ইকোনমি অ্যান্ড কোভিড-19। আমরা এখানে অর্থনীতি এবং ব্যাংকিং দুটো নিয়েই কথা বলে থাকি। ব্যাংকিংও তো অর্থনীতির একটি অংশ। তো আপনার সাথে আমরা একটা ইস্যু তুলতে চাই যে কিছুদিন আগে আমরা দেখছিলাম গণমাধ্যমে আম এটা আমরা জানি যে গত ১০-১২ বছর যাবৎ পত্রিকায় মাঝে, মাঝেই হেডলাইন হচ্ছে ব্যাংকের টাকা দুর্নীতি হয়ে গেছে বা ব্যাংকে টাকা ঋণ খেলাপি হয়ে গেছে। সেটা ওই হলমার্ক থেকে শুরু করে এখন পিকে হালদার পর্যন্ত চলছে এটা। আমরা দেখতে পাচ্ছি কিছুদিন পরপরই। প্রতি বছরই একেকটা হাইলাইট একেকটা প্রতিষ্ঠান বা ব্যক্তি থাকে, যাকে হাইলাইট করা হয় যে সে ব্যাংকে থেকে এত শত কোটি, হাজার কোটি টাকা সরিয়ে ফেলেছে। এই জায়গাটাতে এতদিন দোষারোপ করা হচ্ছিল যে ব্যক্তি নিজে টাকা সরাচ্ছে সেই ব্যক্তিকে বা সেই প্রতিষ্ঠানকে এবং যে ব্যাংকগুলোর কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে সেই ব্যাংকগুলোকে। যে সেই ব্যাংকগুলোরও কিছু দুর্বলতা আছে নিশ্চয়ই, তা না হলে সে টাকা এভাবে কেন নিয়ে যেতে পারল? আমরা এখন যেটা দেখলাম, দুদকের একটি প্রতিবেদনের মাধ্যমে গণমাধ্যম জানিয়েছে যে সেখানে অডিটর যারা অডিট করে থাকেন এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোকে, বিশেষ করে ব্যাংক, সেই অডিটরদেরও এখানে দায় রয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। যার কারণে ওই পিকে হালদার বা বিসমিল্লাহ গ্রুপ বা হলমার্ক যাদের কথাই আমরা বলি না কেন, যারা ব্যাংকের টাকা দুর্নীতি করে নিয়ে গেছে বা ব্যাংকের টাকা ফেরত দিচ্ছেন না, ইচ্ছাকৃত ঋণ খেলাপি হয়ে আছেন, তাদের এই টাকা নিয়ে যাওয়ার ক্ষেত্রে এ ব্যাপারে যদি আপনি একটু বলেন যে উম সত্যিকার অর্থে কি অডিটরদের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ দায় রয়েছে এখানে? গতকালকে বণিক বার্তায় প্রকাশিত একটা রিপোর্টের দিকে দৃষ্টি আকর্ষণ করছেন। দেখুন, এখানে দুটো ইস্যু। একটা হচ্ছে টেকনিক্যাল ডিসকাশন। এই যে রিপোর্টটা নিয়ে কথা বলা হচ্ছে, ওই রিপোর্টটা একটু টেকনিক্যালি মিসরিপ্রেজেন্টেশন আছে। কেন এটা বলবো? কারণ ওখানে সব চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে অডিটর হিসেবে দেখানো হয়েছে। এখন অডিটর তো হচ্ছে যারা পাবলিক প্র্যাকটিস করে এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট যারা সার্টিফাই করে। বাট ওখানে যাদের নাম বলা হয়েছে তারা পিকে হালদারকে তার আপনার দোসর হিসাবে আপনার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি, নট এজ এ অডিটর, ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি হয়তো বোর্ড অফ ডিরেক্টর হিসাবে বা চেয়ারম্যান হিসাবে সাহায্য সহযোগিতা করেছে এবং ওখানে কিছু তথ্যেরও মিস অ্যাপ্রোপ্রিয়েশন আছে। এখন এটা টেকনিক্যাল পার্ট। আমরা যদি অন্য পার্টটা বলি, দেখেন আমাদের যে সোসাইটি, যেটা একটু আগেও স্যার বললেন, ভোটার আইডি কার্ডের কথা বললেন, যে আমাদের এই সোসাইটি কিন্তু এভরি ওয়াক অফ লাইফ দেয়ার আর হিউজ করাপশন, এটা আমাদের স্বীকার করতে হবে। এখানে ফার্মার্সরা আপনার হচ্ছে জানে যে মানুষের জীবন নাশের ঘটনা হবে, তারপরও তারা ক্রপে আপনার কীটনাশক ইউজ করে। এখানে রিক্সা পুলার আপনার রিক্সা কম দেখলে দাম বাড়িয়ে দেয়। এখানে আপনার লয়ার বলেন, ডক্টর বলেন, টিচার বলেন, সবাই কিন্তু করাপশনে ইনভলভ হয়। সোজা কথা, পিপল রিপ্রেজেন্টেটিভ বা ল মেকার থেকে শুরু করে বিজনেসম্যানরা সবাই কিন্তু আপনার, যেহেতু রুল অফ লটা নাই, যেহেতু জাস্টিসটা এনশিওর করা যায় না, কাজেই পিপল আদার ওয়ে কিন্তু আপনার বেনিফিট নিতে চায়। এবং আনফর্চুনেটলি এখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা শুধুমাত্র উচ্ছিষ্ট ভোগী হয়ে শুধুমাত্র সামান্য কিছু সুযোগ সুবিধার জন্য মাঝে সাঝে খুবই কম সংখ্যায় তারা আপনার এইসব কলিউসিভ রিপোর্টে কিন্তু ইনভলভ হয় এবং সেটার সংখ্যা খুবই কম। আপনি যদি দুনিয়ার অন্য দেশের কথাও দেখেন, পাশ্চাত্যের দেশের কথাও দেখেন, ইভেন মনে করেন ডেভেলপ কান্ট্রিতেও দেখেন, যেমন আমি যদি বলি এনরোলের কথা, ওখানেও কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের একটা দায় ছিল। ইটালিতে পালমারাতের কথা বলি, ওখানেও কিন্তু দায় ছিল। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা বলি, সাত্তাম, ওখানেও কিন্তু আপনার মনে করেন চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের একটা দায় ছিল। তো বাংলাদেশ তো একদম আলাদা করা যাবে না। তো বাংলাদেশেও কিছু কিছু ক্ষেত্রে আপনার হচ্ছে তাদের প্রফেশনাল ডিউটি পালনের ক্ষেত্রে হয়তো নেগলিজেন্সি থাকে বা কোথাও কিন্তু উইলফুল একটা কলিউসিভ রিপোর্টে ইনভলভমেন্ট থাকে। বাট এজ অ্যান অডিটর এটার সংখ্যা কিন্তু ভেরি মিনিমাম। এখানে যেভাবে গ্রোসলি একদম ঢালাওভাবে অডিট প্রফেশন এবং আইন প্রফেশনকে বলা হয়েছে, সেটা বোধ হয় ঠিক হয়নি এবং সেটা আপনার একটা ফলস ইনফরমেশন আপনার তুলে ধরে বলা হয়েছে। তো এটা গ্রোসলি এভাবে বোধহয় বলাটা ঠিক না বলে আমরা মনে করি। জি।
অডিটর সম্পর্কে মনে হয় বাংলাদেশে সুনাম রয়েছে। অডিটররা দুর্নীতি করতে সহায়তা করছে, এই ধরনের রিপোর্ট আমরা খুব একটা পাই না। আ আরো ভালো বলতে পারবেন আমাদের সাথে যিনি আছেন প্রফেসর এ কে এনামুল হক স্যারও নিশ্চয়ই এর সাথে কিছু যোগ করতে পারেন যে বাংলাদেশে সিএ প্রফেশনে যারা আছেন বা আইসিএবি থেকে আমরা যে স্কলারদেরকে দেখতে পাই যে মানুষগুলো আমাদের দেশের অর্থনীতির বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। উনারা এই অডিটর হিসেবে আমরা গণমাধ্যমে আসলে খুব বেশি উনাদের সম্পর্কে বা একেবারেই খুব কম উনাদের সম্পর্কে মনে হয় নেগেটিভ রিপোর্ট পাই। যেটা সরকারি অন্যান্য কর্মকর্তা বা উনি যেমনটা বলছিলেন আমাদের দেশে মিনিস্টার থেকে শুরু করে ফার্মার পর্যন্ত অথবা রিক্সাপুলার যাই বলি না কেন সুযোগ পেলেই আমরা সেই সুযোগটা নিয়ে নেই। একটা নৈতিকতার অভাব আমাদের মধ্যে মনে হয় সকল শ্রেণী পেশার মানুষের মধ্যেই রয়েছে। যদিও সেটা অন্য বিষয়, সেটাকে ধীরে, ধীরে হয়তোবা ডেভেলপ করা যাবে। কিন্তু অডিটর এবং লয়ার এই দুজন সম্পর্কে বলা হয়েছিল যে উনাদের এখানে প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন নেই, কিন্তু উনারা দুর্নীতিটা করেছেন। প্রফেসর ডক্টর এ কে এনামুল হক আপনি যদি একটু যোগ করেন যে লয়াররা যারা লকে বাস্তবায়ন করেন বা যারা আইন পেশায় নিয়োজিত আছেন উনারা যদি কোনো এই ধরনের অপকর্মের সাথে জড়িত থাকেন সেক্ষেত্রে উনাদের বিরুদ্ধে কি আমরা খুব একটা ব্যবস্থা নিতে দেখি বা কোনো কিছু দেখতে পাই? এখানে দুটো ইনস্টিটিউশন, আপনার ল প্রফেশন এবং সিএ প্রফেশন, দুটোই ইনস্টিটিউশন দ্বারা আপনার কন্ট্রোল বা নিয়ন্ত্রিত। আপনি এভাবে চিন্তা করবেন, বার কাউন্সিল যখন কোনো লয়ারকে শাস্তি দিতে পারে, আইন মতো কিন্তু সে ব্যবস্থা আছে যে যদি কোনো লয়ার মিথ্যা ব্যবস্থা নেন অথবা মিথ্যা কি বলা যাবে ফলস সার্টিফিকেশন করেন কোর্টের মধ্যে, তাহলে শাস্তির ব্যবস্থা আছে। শাস্তি খুব একটা হচ্ছে এরকম পাবেন না। সিমিলারলি অডিটিং মানে কোন লয়ারের বিচার হয়েছে, তার শাস্তি হয়েছে এমন নিউজ আমরা খুব কম পাই। জি স্যার, জি আইনে আছে। সিমিলারলি আপনি দেখবেন আমাদের অডিটর এবং ইন্ডিভিজুয়াল এখানে ইস্যু না। আপনার অডিটিং তো ইন্ডিভিজুয়াল করে না, এখানে ইনস্টিটিউশন অডিটিং ফার্মরা করে। এখন যে ফার্ম, আমাদের এরকম প্রচুর উদাহরণ আছে যেখানে একই ফার্ম একটা কোম্পানিকে অডিট করে ইনকাম ট্যাক্সে যে রিপোর্ট দিচ্ছে সেই রিপোর্টটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে দেয় নাই, সেই রিপোর্টটা বাংলাদেশ ব্যাংকে দেয় নাই। তো তার মানে হচ্ছে অডিটিং ফার্মগুলো নানা রকম ম্যাল প্র্যাকটিসের সাথে জড়িত, এটা স্পষ্ট। এবং এটার জন্য যে নিয়ন্ত্রণ সংস্থা, তারা কখনো এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। সুতরাং এই অবস্থায় এই রকমের ব্যবস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার তো আছে নিশ্চয়ই। আছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। আমি একটু যদি এখানে অ্যাড করি, ছাড় বোধহয় ইদানিং কালের যে আমি শেষ করছি। সো আইডিয়াটা হচ্ছে যে আপনি যখন ইনস্টিটিউশন কে দায়িত্ব দেবেন, আমাদের অনেকগুলো ইনস্টিটিউশন আছে কিন্তু মেডিকেল ডক্টরস ইনস্টিটিউশন আছে, মেডিকেল রিসার্চ কাউন্সিল, তাদের কাজ হচ্ছে ডক্টরদের ম্যাল প্র্যাকটিসকে নিয়ন্ত্রণ করা। আইসিএবির কাজ হচ্ছে তাদের ম্যাল প্র্যাকটিস নেই। এখন এই সমস্ত ইনস্টিটিউশন এখন পর্যন্ত খুব একটা ডিসিশন মেকিং আমি দেখি নাই বা আমরা সমাজে পাচ্ছি না। এখন আপনি যদি, আমার বহু আগে আমি বলেছিলাম এনবিআর, আমি বলেছিলাম দেখেন কোনো অডিটিং ফার্ম যদি 3টা রিপোর্ট দিয়ে থাকে এবং সেটা যদি আপনাদের কাছে আসে, তাহলে সেই অডিটিং ফার্মকে আপনারা বন্ধ করে দেন যে আমি এদের অডিটিং নেব না, রেজিস্ট্রেশন করেন। মানে যেহেতু তার নিয়ন্ত্রণ সংস্থা দায় দায়িত্ব নিচ্ছেন না, তাহলে অন্য কাউকে নিতে হবে। আমি সেজন্য বলছি যে এটা সত্য যে ইন্ডিভিজুয়াল ইস্যু না, কিন্তু সলিউশন তো আছে। কারণ তা না হলে একই কোম্পানি, একই অডিটিং ফার্ম 3টা-4টা রিপোর্ট কেন দেবে? বোর্ড অফ এজিএম এ যে রিপোর্ট দেবে সেই রিপোর্টের সাথে এমডির কাছে রিপোর্টের মিল নাই, এমডির কাছে যে রিপোর্ট দিচ্ছে তার সাথে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের রিপোর্টের মিল নাই। এরকম ঘটনা প্রচুর আছে এবং এগুলো আলোচনা ছিল। আমার এখনো মনে আছে, আমি এনবিআর এর একবার চেয়ারম্যানকে বলছিলাম যে আপনারা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেন, যাতে করে অডিটিং ফার্ম যেহেতু তার নিয়ন্ত্রণ সংস্থা দায় দায়িত্ব নিচ্ছে না, তাহলে এই দুর্নীতি সমাজে আছে, আমি আপনাকে বা আমরা কেউ অস্বীকার করবো না, কিন্তু এর অর্থ না দুর্নীতিকে আমরা লাই দেব। ইনস্টিটিউশন গুলো যাদের দায় দায়িত্ব আছে তাদেরকে সে দায় নিতে হবে। এবং এটার ক্ষেত্রে যেটা উনি বলছেন এনরন থেকে শুরু করে, এটা সত্য, অডিটিং ফার্মগুলো এগুলোর সঙ্গে দায়িত্ব, পুরো ইকোনমি কলাপস করার জন্য তারা দায় দায়িত্ব নিতে হবে। সুতরাং এই জন্য শাস্তির ব্যবস্থা থাকা উচিত এবং নিয়ন্ত্রণ সংস্থা যেহেতু ব্যর্থ আমাদের দেশে,
আমি মেডিকেল কাউন্সিল একই কথা বলবো, লয়ার কাউন্সিল একই কথা বলবো। তাহলে কে নেবে দায়িত্ব? কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে, কারণ ইকোনমি কলাপস করবে আর আমরা ইনস্টিটিউশন গুলো তারা বলবে যে না সবাই দুর্নীতিগ্রস্ত, অতএব আমি কোনো দায়িত্ব নেব না। এটা কোনো যুক্তি আমি মানতে রাজি না। দেখুন, আমি যদি এখানে একটু অ্যাড করি, নাম্বার ওয়ান হচ্ছে আমরা বলছি না যে আমরা দায়িত্ব নিচ্ছি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি বোধহয় বর্তমানের তথ্যপত্রের ব্যাপারে কতটা আপডেট আছেন আমার একটু সন্দেহই আছে। আপনি বলছেন কোনো অ্যাকশন নেওয়া হয়নি। বিগত যদি 3 বছর দেখা হয় তাহলে কম করে হলেও আপনার মিনিমাম 50টা কেস পাওয়া যাবে যেখানে অডিটরের নেগলিজেন্সির জন্য তাদের ব্যাপারে যথেষ্ট পরিমাণ শাস্তিমূলক ব্যবস্থা আছে। তো আমাদের যে জিনিসটা হয় যে আমাদের অনেকের মধ্যেই, বিশেষ করে টিচার কমিউনিটির মধ্যে ঢালাওভাবে মানুষকে আপনার একটু হচ্ছে মার্কিং করা বা গ্রোসলি আপনার ব্লেম করার একটা আপনার ইন্টেনশন দেখা যায়। তো সেটা আজকেও দেখে অনেকটা অবাকই হলাম যে কারেন্ট তথ্যপত্র ছাড়া স্যার বলে ফেললেন যে নিয়ন্ত্রণকারী সংস্থা দায়িত্ব নিচ্ছে না। আপনি বোধহয় জানেন না যে সিএ ইনস্টিটিউট নিজের ইনিশিয়েটিভ দ্বারা অলরেডি একটা সফটওয়্যার ডেভেলপ করে এনবিআর কে, বাংলাদেশ ব্যাংকে এবং সবাইকে দিয়েছে, যেখানে এরকম যদি কোনো একটা প্রতিষ্ঠানের সেম পিরিয়ডের জন্য একের অধিক অডিট রিপোর্ট থাকে সেটা ওখান থেকে খুব সহজে ধরা যাবে। তো এটা কিন্তু সিএ ইনস্টিটিউট এটা আপনার মনে করেন চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্যই করেছে। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলি যেটা হয় যে আপনার বিজনেসম্যানরা যখন করাপশন করে তারা এই যে 3টা অডিট রিপোর্টের কথা আসছে, দেখা যায় হয়তো অডিটর একটা রিপোর্টই দিচ্ছে, তারা ইচ্ছে মতো আর 2টো অডিট রিপোর্ট বানিয়ে দিয়েছে। এরকম বহু কিন্তু ইনস্ট্যান্স দেখা যাচ্ছে যে উইদাউট আপনার সিএ ফার্মকে ইনফরমেশন ছাড়াই সিএ ফার্মের সিল এবং সিগনেচার ব্যবহার করে আপনার এরকম অডিট রিপোর্ট করা হয়েছে। তো এটার দায়িত্ব তো জনাব মোহাম্মদ হোসেন, একটু যদি পরিষ্কার করেন যে ব্যবহার করে বলতে আপনি বলতে চাচ্ছেন যে যারা যে প্রতিষ্ঠান 3টা রিপোর্ট তৈরি করেছে তারা সিএ ফার্মের সিল এবং সাইন মানে জালিয়াতি করেছে বা নকল করে সেটা রিপোর্ট বানিয়েছে। এক্স্যাক্টলি, আমি আপনাকে ইনস্ট্যান্স দিতে পারি যেমন আমার ক্ষেত্রেই হয়েছে। আমার একটা অডিট ফার্ম আছে যেটা 2014-এ আমি শুরু করেছি, অথচ 2012-এর ডেটে আমার সিল এবং আপনার মনে করেন সাইন মিলেও না। 2012-এর আপনার ব্যাক ডেটে আপনার আইএফসি থেকে লোন নেওয়া হয়েছে, সেখানে আপনার মনে করেন আমার ফার্মের প্যাড একটা কপি করে বানানো হয়েছে, অথচ তখন আমার ফার্ম এক্সিস্টই করতো না। তো আসলে যারা এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে, একটু বলতে চাই যে এই ধরনের ঘটনাটা যেটা আপনার সাথে ঘটেছে আপনি সেটা ধরতে পেরেছেন, তারপরে কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার এখতিয়ার আপনাদের ছিল বা নিয়েছেন কিনা? দেখুন, সিএ ইনস্টিটিউটের স্যার যেটা খুব কারেক্টলি বললো, সিএ ইনস্টিটিউট নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসেবে সিএ ইনস্টিটিউট কিন্তু শুধুমাত্র এর মেম্বার যারা আছে, অডিট ফার্ম যারা আছে এবং যারা স্টুডেন্ট আছে তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে পারবে। এখন ইউ অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, আমি উদাহরণ হিসাবে বলছি, আপনি যদি এখন আজকে আপনার কোনো একটা ফার্মের নামে জালিয়াতি করে একটা অডিট রিপোর্ট দেন, তো আপনার ব্যাপারে কিন্তু সিএ ইনস্টিটিউট কোনো ব্যবস্থা নিতে পারবে না। এটার ব্যবস্থা নেওয়ার এখতিয়ার শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা আপনার গভর্নমেন্টের অন্য প্রতিষ্ঠানের আছে। তো এখন এটা বাংলাদেশ ব্যাংকের নজরে আছে। জি, আমি বলতে চাচ্ছি যে আপনার বিরুদ্ধে একটি আপনার নামে করে একটি ভুয়া রিপোর্ট একটা প্রতিষ্ঠান XYZ তৈরি করে ফেললো। সেক্ষেত্রে তার বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা? আপনারা কোনো কাউকে ইনফর্ম করেছিলেন কিনা যে আমরা আমাদের পক্ষ থেকে বলছি যে এটা ভুয়া বা এটা জালিয়াতি করা হয়েছে? দেখুন, আমার কাছে যখন টিভি রিপোর্টার আসলো এটা ভেরিফাই করার জন্য, আমি ওনাকে একদম তথ্যপত্র দিয়ে দিলাম এবং এট দ্য সেম টাইম ওই কনসার্ন অর্গানাইজেশনকে আপনার যিনি আপনার ফাইন্যান্সার ছিল তাকে কিন্তু আমরা জানিয়েছি যে দেখেন ওই সময় আমার ফার্ম এক্সিস্টই করে না, কাজেই এই নামে কোনো রিপোর্ট দেওয়ার প্রশ্নই উঠে না। তো এটা কিন্তু আমাদের দিক থেকে আমরা করেছি। মানে এখানে আমি যেটা বুঝি সেটা হচ্ছে অনেক, আমি যদি বলতে পারি এখানে অনেকগুলো ইস্যুস আছে। একটা হচ্ছে ক্রিমিনাল অ্যাক্ট, ফলসিফাই করা, ডকুমেন্ট ফলসিফাই, এগুলো কোর্টে যাবে, আলোচনা হবে, যে দায়িত্ব যার তাকে নিতে হবে। সো এই ব্যাপারে আমি যেটা বুঝি যেটা বিচারাধীন মামলার মতো যাবে।
জনাব আমি মোহাম্মদ যদি হোসেনের কথা থেকে স্যার, জনাব মোহাম্মদ হোসেনের কথা থেকে যতটুকু বুঝলাম যে উনি কিন্তু কোর্টে যাননি বা উনি না, আমাদের সাথে সেটা 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 বলেননি হ্যাঁ, কোর্টে সেটা গিয়েছিলেন কিনা হ্যাঁ, যে সেটা আমার ইন্ডিভিজুয়াল নাম চয়েস। করে। জি, জি, হ্যাঁ, সেটা ইন্ডিভিজুয়াল চয়েস যে আমি ইচ্ছা করলে, ধরুন অনেক অপরাধ ঘটে, আপনি বা আমি অনেক সময় পুলিশের কাছে যাই না, সেটা ইন্ডিভিজুয়াল চয়েস। বাট আমি বলছি যে এরকম জিনিস যদি কোর্টে যায়, অথবা এটাকে যদি অ্যান্টি কারাপশন কমিশন বলেন, এটাকে যারা এটা দায় দায়িত্ব এটাকে ধরবে, আলটিমেটলি এটা কোর্টে যাবে। সুতরাং কোর্টে গিয়ে প্রমাণ করতে হবে যে এটা সত্য না মিথ্যা, সেটা আরেকটা ইস্যু। মানে আর উনি বা আমি এরকম ঘটনা ঘটলে যে আমি যদি কোর্টে সবসময় বা সবসময় যে আমি পুলিশের কাছে যাই তা না, কিন্তু সেটা আমাদের সমাজে, সুতরাং সেটা ইম্পর্টেন্ট জি। না। কিন্তু এরকম ঘটনা ঘটলে এটা আলটিমেটলি বিচারে যাবে। এখন একটা ব্যাংক জালিয়াতি বলেন, একটা লোন জালিয়াতি বলেন, এটা একটা শুধুমাত্র বিজনেসম্যান করে এটা আমি বিশ্বাস করি না। এটার জন্য অনেক ইনস্টিটিউশন জড়িত, এবং আপনি যখন একটা কোম্পানিকে ধরবেন তখন তার পেছনে সবাইকে টান দেবেন না, এটাও হতে পারে না। ধরুন আমি একটা এক্সাম্পল দিই, ইংল্যান্ডের এক্সাম্পল দিচ্ছি, যে সেখানে যখন একজন ব্যাংকার একটা লোন সার্টিফাই করে, সহজে বুঝাই, লোন সার্টিফাই করে, সে হয়তো একটা কাগজ ভুলে এ না করে, জমা না নিয়ে লোনটা দিয়ে দিচ্ছে। ক্লিয়ার, পরিষ্কার, আপনি বলতে পারেন ভুলে, আইন বলবে দুর্নীতি, এবং তারা তখন ব্যাংকারকে ধরে ফেলে যে না, ব্যাংকার এই কাজ করতে পারবেন না। এখন সিএ ফার্ম যিনি করবেন, তিনি যদি এরকম ভুয়া কাজ করে থাকেন, তাকে তো শাস্তির আওতায়, যদি অ্যাসোসিয়েশন না নেয়, কোর্টে গেলে কোর্ট নেবে। সুতরাং আপনি ইনস্টিটিউশনে যা জড়িত, একটা দুর্ঘটনা বলেন, একটা দুর্নীতি বলেন, এটা পেছনে সব দুর্নীতি নষ্ট হবে না, কিন্তু যেটাকে আপনি ধরবেন তখন তার বিরুদ্ধে সবাইকেই শাস্তির আওতায় আনতে হবে, এবং আনা উচিত। কারণ এইটা হতে পারে না যে এইভাবে দেশ চলে। হ্যাঁ, আমরা ইন্ডিভিজুয়ালি অনেকেই অনেস্ট, কিন্তু ইন্ডিভিজুয়াল অনেস্টিটা ইম্পর্টেন্ট না, ইনস্টিটিউশনাল অনেস্টিটা মোর ইম্পর্টেন্ট, এবং সেটা যেন আমরা মেনটেন করি। আমার কাছে সেটা মনে হচ্ছে। এখন ইন্ডিভিজুয়াল হয়তো আমি খুব ডিসঅনেস্ট হতে পারি, আমি খুব অনেস্ট হতে পারি, দ্যাট ইজ নট এন ইস্যু হিয়ার। এখানে একটা দেশের একটা ব্যাংক তার লোন ফেরত পাচ্ছে না, এবং এটার যুক্তিসঙ্গত কারণ আছে। কিন্তু অনেক সময় আমরা যেটা বলি ইকোনমি কলাপস, যেমন ধরেন কোভিডে কলাপস করে গেছে, তখন ব্যাংক লোন ফেরত দিতে পারবে না। অতএব খেলাপি ঋণ অনেক সময় অনিচ্ছাকৃত খেলাপি ঋণ ব্যাংকিং ব্যবস্থা ট্যাকেল করবে, এটাই কিন্তু ব্যাংকিং নিয়ম। এই যে ইচ্ছাকৃত কোভিড এর খেলাপি ইস্যুটা ঋণ, যখন আনলেন, স্যার আপনার সাথে একটা বিষয় যোগ করে দেই, মানে যোগ করি আরকি। সেটা হচ্ছে যে কোভিড এর ইস্যুটা যেহেতু আসলো, আমরা দেখেছি যে কোভিড এর ইস্যুতে ব্যাংক লোন ফেরত দেওয়ার ক্ষেত্রে অনেক শিথিলতা কিন্তু দেওয়া হয়েছে। প্রতি জি, কিছুদিন পরপরই ২ মাস, ৩ মাস, ৬ মাস করে বাড়ানো হচ্ছে। এখনো কিন্তু বাড়ানো হয়েছে। যে তাদেরকে ঋণ খেলাপি করা যাবে না, বা যারা অলরেডি ঋণ খেলাপি হয়ে গেছে তাদের সেই খেলাপিকৃত ঋণটাকে আবার পুনঃতফসিল করে দিতে হবে। তাদেরকে আরো সময় বাড়িয়ে দিতে হবে সেই ঋণ পরিশোধ করার জন্য। কিন্তু এই যে ঢালাওভাবে সুবিধা দেয়া হচ্ছে, এই ঢালাওভাবে সুবিধাটা কিন্তু অসাধু ব্যবসায়ীরা নিয়ে নিচ্ছেন। উনারা কিন্তু ইচ্ছাকৃতভাবে অনেকে ঋণ পরিশোধ করছেন না। তারা বলছেন যে ব্যাংকের টাকা এখন দিতে হবে না, তাই এখন দিব না। দেখুন, আমি যদি সেটা এখানে একটু অ্যাড করি। জি স্যার, বলুন। জি বলুন, বলেন। জি বলুন। না, আমি যদি একটু অ্যাড করি, দেখেন, বাংলাদেশে সবচেয়ে আপনার স্যাড পার্ট কি ছাড়ো যেটা বলল, যে এখানে প্রাতিষ্ঠানিকভাবে যে কন্ট্রোলটা হওয়ার কথা, যে চেকটা হওয়ার কথা, এটা অনেক ক্ষেত্রেই ইফেক্টিভলি হয় না। এবং আমাদের দেশে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এখানে ল মেকার অ্যান্ড ল নন কমপ্লায়েন্সের আপনার হচ্ছে বেনিফিশিয়ারি রিমেইন মোস্টলি সেম পার্টি। এই যে আপনার হচ্ছে কোভিড এর স্টিমুলাস প্যাকেজের কথা যেটা স্যার খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলো, আপনি দেখেন সিএমএসএমই সেক্টরে যেটা করা হয়েছিল, কারণ এই আমাদের অর্থনীতির যদি মূল চালিকা শক্তি বলেন, বা আমাদের এই যে আপনার হচ্ছে আমরা মধ্যম আয়ের দেশে যাওয়ার জন্য যে মূল ড্রাইভিং ফোর্স বলেন, সেটা কিন্তু মধ্যম আয়ের লোক। সেই মধ্যম আয়ের লোকের যে সুযোগ সুবিধা যেটা দেয়া হলো, যে সিএমএসএমই তে আপনার তারা যে স্টিমুলাস প্যাকেজটা পাবে, সেটার ডিসবার্সমেন্ট কিন্তু লার্জ লোনের মতো না। এবং এটা নিয়ে খুব অনেকের যে মাথা ব্যথা আছে ডিসিশন মেকারদের, তাও কিন্তু না, কারণ তারা তো আপনার এটার উপর বেনিফিশিয়ারি না, এটা রাখতে হয়, রাখা হয়েছে। আনকনভেনশনাল যারা প্রফেশনে ইনভলভ আছে, যারা এই কোভিড এর কারণে বা লকডাউনের কারণে খুব বেশি ইম্প্যাক্টেড,
তাদের ব্যাপারেও সরকারের অনেক মাথা ব্যথা আছে বা দায়িত্বশীল মহলের মাথা ব্যথা আছে, সে কিন্তু হলফ করে বলা যাবে না। যার কারণে আপনি যদি সংখ্যা তত্ত্বে দেখেন বাজেটের পরিমাণ বছরে বছরে বাড়ছে, বাট আপনার মনে করেন এটার আপনার মাথা পিছু বাড়লেও আপনার মাথা পিছু সম্পদের পরিমাণ পিপলের কিন্তু অনেক পরিমাণ কমছে, হতদরিদ্রের পরিমাণ বাড়ছে। এবং আপনার মনে করেন এই করোনার কারণে স্পেশালি যদি আপনি দেখেন যে মধ্যম আয়ের লোকের যে নাভিশ্বাস উঠতেছে, তার সাথে যে এই দ্রব্যমূল্যের দাম অযৌক্তিক ভাবে বাড়ছে, এ ব্যাপারেও কিন্তু তেমন কোনো ইফোর্টস দেখবেন না। তো এটা হচ্ছে যে ক্যাপিটালিস্ট ইকোনমির এটা সবসময় একটা ব্যাপারই থাকে যে আপনার যারা পাওয়ারফুল থাকে তারা সবসময় নিজেরা তো সম্পদ বৃদ্ধি হয়ই এরকম মহামারীতে, ইভেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধাও তারা বেশিরভাগ সিংহভাগ তারা দাবিদার হয় এবং তারাই ভোগ করে এবং গরিবরা আরো বেশি গরিব হয়। এটারই কিন্তু আপনার একটা চরম বহিঃপ্রকাশ বাংলাদেশে হচ্ছে। জি, জনাব এ কে এনামুল হক স্যার, আপনি বলছিলেন। হ্যাঁ, যেটা যেটা আপনি বলছিলেন যে হ্যাঁ আমাদের ব্যাংক খেলাপির ক্ষেত্রে সুযোগ তো নেবে, সুযোগ নেওয়াটা কিন্তু আমি বলি ইকোনমিক থিওরিতে আমরা বলি যে এটা অস্বাভাবিক না, সে চেষ্টা করবে। আমি যখন আইন প্রণয়ন করব, ব্যবস্থা দেব, তখন আমি বলবো যে আপনি এটা যাচাই বাছাই করবেন। কিন্তু আপনি যদি এটা একেবারে সব কন্ট্রোল করতে চান তাহলে ডিফিকাল্ট হবে। মানে একটা ম্যানেজ করার জন্য আপনাকে ব্যাংককে বলতে হবে তুমি তোমার দায় দায়িত্ব থেকে নিতে হবে এবং তোমার যেটা আদায় করা সেটা আদায় করতে হবে এবং প্রমাণ রাখতে হবে। আপনি ঢালাওভাবে হ্যাঁ আমরা দিচ্ছি, কিন্তু এই যে বললাম যে আপনি যদি চিন্তা করেন এটা তো পাচ্ছে যারা প্রাতিষ্ঠানিকভাবে লোন নিচ্ছে, আমার মূল ইকোনমির যারা হোতা তারা কিন্তু লোনের আওতায় নাই। আমরা অধিকাংশ লোকে আপনি ভাবে চিন্তা করেন একটা ইনস্টিটিউশনে আপনার পরিচিত আমার পরিচিত কত পার্সেন্ট লোন ব্যাংক লোনে যায়, আর ইনস্টিটিউশন গুলো আনসার হচ্ছে খুব বেশি না, অধিকাংশ লোনের আওতার বাইরে। আর ব্যাংকের এই ব্যবস্থার পেছনে ব্যাংকগুলোর প্রফিটেবিলিটি সিগনিফিকেন্টলি রিডিউস করে নাই। মানে আমাদের মতো দেশে এখনো আপনি চিন্তা করেন ব্যাংকিং ইজ এ গুড বিজনেস, পৃথিবীর বহু দেশে নাই। এবং এটা ব্যাংকিং ইজ এ গুড বিজনেস যদি হয় তাহলে এরকম সুযোগ বাকিরা নেবে, সেটা নিয়ে আমি খুব একটা মানে এটা যে নেবে না এটা আপনি আশা করবেন, আমার মতে হচ্ছে যে এটা আশা করেন। কিন্তু আপনি রেগুলেশনটা দেবেন যে তোমাদের দায় দায়িত্ব এভাবে নিতে হবে, এবং সব দায় দায়িত্ব সরকারকে নিতে হবে তা না, ব্যাংকের নিতে হবে, নিজেকে নিতে হবে। না হলে ব্যাংক যদি তার সব ঋণ খেলাপি নিতে পারে, আপনি বলতে পারেন এত পার্সেন্ট পর্যন্ত আমি এলাও করবো। সো রেগুলেশনটাকে আমি মনে করি ফ্লেক্সিবল করা উচিত। আমরা যেটা করতে চাই বারে বারে সেটা হচ্ছে সব রেগুলেশন মিনিস্ট্রি অফ ফাইন্যান্স করবে, সব রেগুলেশন বাংলাদেশ ব্যাংক করবে, এটা এক্সপেক্ট আমি করি না। আমি মনে করি একটা ইকোনমিতে আপনি কিছুটা রেগুলেটরি ফ্রেম দেবেন, ফ্রেম দেওয়ার পরে ইনস্টিটিউশনকে বলবেন তুমি চিন্তা করে দেখো। কারণ দায় দায়িত্ব তো ব্যাংকের ওনারের হওয়া উচিত, ব্যাংকের ওনারের হওয়া উচিত, ব্যাংকের ম্যানেজমেন্টের হওয়া উচিত যে আমি যে লোনটা দিলাম আমি ঠিক মতো দিয়েছিলাম কিনা, যাকে দিলাম সে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, আসলে ক্ষতিগ্রস্ত হয়ে, তার প্রতি সদয় হওয়াটা অস্বাভাবিক না। কিন্তু এটার সুযোগে আমি যদি এটাকে মিসঅ্যাপ্রোপ্রিয়েট করি, সেখানে ব্যাংক আপনি যদি একটু ওই খারাপ ঋণগুলোর একটু যদি শুরু থেকে দেখেন, সবগুলো ঋণেরই কিন্তু আমরা দেখি যে একটা কমন চিত্র দেখতে পাই। একটা প্রতিষ্ঠান সে ধরে নিলাম 50 কোটি টাকা ঋণ নিল, ঋণ নেওয়ার পরে সে ঋণের টাকা সে হয়তোবা 5-10 কোটি টাকা দিতে পারলো, বাকিটা দিতে পারলো না। সে বলল যে আমার ব্যবসা খারাপ হয়ে গেছে, আমাকে আরো কিছু টাকা ঋণ দিন, আমি সেই টাকা দিয়ে ব্যবসা করে আপনাকে ফেরত দিব। সে আরো কিছু করতে করতে সুদসহ সেই টাকাটা গিয়ে 150 কোটি টাকায় হয়ে গেল। এই যে তার ব্যবসা খারাপ হওয়ার পরেও ওকে আরো 50 কোটি টাকা ঋণ দেওয়া হলো, এরপরে সুদের হার চলে আসলো, এরপরে তার উপরে নানা রকম চার্জ ফি চাপিয়ে দেওয়া হলো, এরপরে মামলা হলো, গণমাধ্যমে চলে আসলো, মানে একটা বিরাট যজ্ঞ এখানে তৈরি হয়ে গেল। কিন্তু কথা হচ্ছে যে ওই যে যখন তার অবস্থা খারাপ ছিল তখন তাকে কেন আবারও এত টাকা ব্যাংকের পক্ষ থেকে দিয়ে তার ব্যবসা ভালো করার জন্য সাপোর্ট দেওয়া হলো? এটা কিন্তু অস্বাভাবিক না। আমি আপনাকে বলি, যদি আমি দেখি একটা ইনস্টিটিউশন বিপদে পড়েছে এবং আপনি যদি তাকে তখন হেল্প না করেন তাহলে পুরো লোনটাই মার যাবে। এখন ইনস্টিটিউশনের নিয়ম হচ্ছে এটাকে যাচাই বাছাই করে বোঝা যে আমি এইটুকু লোন দিলে সে ঘুরে দাঁড়াতে পারবে, আর ঘুরে দাঁড়ালে সে ফেরত দিতে পারবে। সুতরাং খেয়াল করেন এটা কিন্তু বিজনেস রুলের স্ট্যান্ডার্ডে। আর আপনি যেটা বলছেন, আমরা যখন দেখি যদি আমাদের এই কথাটা সত্য হয়, কোন কথাটা, যে যদি সব ব্যাংকিং খারাপ হয়ে যায় তাহলে ব্যাংকিং সেক্টর তো সব রেড হওয়ার কথা, তা তো হয় নাই। অতএব এটা সত্য যে হ্যাঁ কিছু কিছু লোক এই সুযোগটা নিচ্ছে, তবে স্মল যারা, আমার ধারণা যারা ছোটরা নিচ্ছে তারা ফেরত দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা আপনি যারা পাচ্ছেন পত্রিকা যেটা দেখছি সব বড়গুলোর ক্ষেত্রে তারা ভেরি স্মার্ট,
তারা যে শুধু টাকা ব্যাংক থেকে নেয় তা না, অনেক ক্ষেত্রে ব্যাংক থেকে টাকা নিয়ে আরেক জায়গায় পাঠিয়ে দিচ্ছে। আমি লন্ডনে বাড়ি করছে, এরকম ব্যাংক গ্রহীতার মানে এরকম আছে। এরা হচ্ছে বড়দের কাহিনী, ছোটদের কাহিনীতে আপনি এটা পাবেন না, এবং পাবেন না প্রমাণটা হচ্ছে যে আপনি ব্যাংকিং সেক্টরকে তো সবগুলো ব্যাংক, তো তাহলে তো সবগুলো ব্যাংক লাল হয়ে যেত, বলতো যে না আমাদের পক্ষে ব্যাংকিং চালানো সম্ভব না, আমরা ডিপোজিট রাখবো না। কারণ আপনি ডিপোজিট রাখা মানে হচ্ছে লায়াবিলিটি তৈরি করা, এবং সেই যে টাকা দিয়ে আপনি ব্যবসা করতে না পারেন তাহলে আপনি বিপদে পড়বেন, সেটা তো হচ্ছে না। অতএব আমরা যেটা পাই পত্র পত্রিকায় সেটা সত্য, কিন্তু আমি মনে করি না এটা এত ঢালাও ভাবে বলা উচিত। মানে হ্যাঁ, ট্রু দ্যার আর গ্রুপস যারা এটাকে মিসইউজ করবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু সুযোগটা রাখা উচিত। আমি এটা বলবো না যে হ্যাঁ খারাপ হলে আপনি দেবেন না। আপনি একজন খারাপ হয়েছে একটা চালান, আপনি হতে পারে যে আমি একটা ইম্পোর্ট নিয়েছিলাম, প্রোডাক্টটা মার গেছে, তাকে আরেকটা সুযোগ দেন, সে বিজনেসটা ভালো করবে, এটা বিজনেসেরই নিয়ম। মানে জি, মানে সে খারাপ হওয়ার পরে তাকে খুব ভালোভাবে আর একটু স্ক্রুটিনাইজ করা উচিত যে সে কতটুকু টাকা হলে সে ঘুরে দাঁড়াতে পারবে, এবং স্পেসিফিক কোন জায়গাটায় খারাপ করেছে ওই জায়গাটা নিয়ে আসলে ব্যাংকারদের কিছু কাজ করা উচিত, যাতে সে ওই জায়গাটা থেকে উঠে আসতে একটা পারে। পয়েন্ট যদি করা হয় যে ওভারঅল যে ডিফল্ট আছে আমাদের ব্যাংকিং সেক্টরে, এই হিউজ পরিমাণ ডিফল্ট আছে। আমরা জানি যে এই যে ঋণ খেলাপিদের বা খেলাপি ঋণের ভারে ব্যাংকগুলোর অবস্থা খুবই খারাপ। এর একটা বৃহৎ অংশ কিন্তু উইলফুল আপনার ডিফল্টার, এবং এই যে উইলফুল ডিফল্টার তারা কিন্তু আপনার বিজনেস ফেলিউরের কারণে ডিফল্টার না, তারা আপনার ওভারঅল প্রসিডিউরটাই কিন্তু আপনার মনে করেন লোনটা নিয়েছি উইথ অ্যান ইন্টেনশন যে তারা আপনার বিদেশে টাকা পাচার করবে, বেগম পাড়ায় বাড়ি গাড়ি করবে। এবং আরেকটা পার্ট আপনার হচ্ছে এই ডিফল্ট লোনের দিকটা খুবই উল্লেখযোগ্য, যে এখানে কিন্তু আপনার হচ্ছে সার্কুলার লোন যেটা বলা হয়, যে এক ব্যাংকের উদ্যোক্তারা বা ডিরেক্টররা অন্য ব্যাংক থেকে যোগ সাজে লোন নিয়েছে, আবার অন্য ব্যাংকের ডিরেক্টররা অন্য ব্যাংক থেকে লোন নিয়েছে, এবং তার সংখ্যাও কিন্তু ওভারঅল যে আপনার ডিফল্ট লোন আছে তার একটা বৃহৎ অংশ কিন্তু এভাবে আপনার হচ্ছে সার্কুলার লোন যেটা বলা যায়। তো কাজেই আপনার দেখা যায় যে বাংলাদেশের মতো সোসাইটিতে যেখানে আপনার হচ্ছে 10% বা 7-8% ইনভেস্টমেন্ট নিয়ে এসে ব্যাংক মালিক হিসাবে ওভারঅল ব্যাংকের মালিক জমে যাওয়া, এবং ডিপোজিটারদের একটা হিউজ পরিমাণ টাকা নিয়ে আপনার প্লে করা, এবং সেখান থেকে আপনার একটা বৃহৎ অংশ আবার অন্য ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে ব্যবসা করা, এই যে আপনার একটা ওভারঅল একটা পিকচার, এই পিকচারে অনেকেই কিন্তু আপনার রাতারাতি আপনার ব্যাংকের মালিক বনে গেছে এবং সুযোগ সুবিধা নিচ্ছে। দুর্ভাগ্যজনক বিষয়টা হচ্ছে, বা আমাদের আনফরচুনেট পার্টটা হচ্ছে যে আমাদের ইনস্টিটিউশন গুলো আপনার এটা কিন্তু চেক এন্ড ব্যালেন্স করতে পারছে না, এবং বাংলাদেশ ব্যাংক যে এক সময় ইফেক্টিভ রেগুলেটর ছিল সে কিন্তু এখন আপনার ওই রকম ইফিসিয়েন্টলি ব্যাংকিং সেক্টরকে রেগুলেট করতে পারছে না, সেটাও স্বীকার করে নিতে হবে। ইভেন কিছু কিছু আপনার নিয়ম কানুন আপনার সার্কুলার সেটা পাঁচতারা হোটেলে বসেও তৈরি হচ্ছে, এরকমও কিন্তু কিছু এলিগেশন দেখা যাচ্ছে। তো এটা ওভারঅল একটা আপনার মনে করেন ইনস্টিটিউশনাল ফেইলিউর হিসাবে কিন্তু বিষয়টা দেখা উচিত বলে আমি মনে করি। জি, প্রফেসর এ কে এনামুল হক আমাদের সাথে জনাব মোহাম্মদ হোসেন কিছুক্ষণ আগে বলছিলেন যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, তার পাশাপাশি বলছিলেন মানুষের মাথাপিছু আয় নিয়ে ছোট্ট করে একটু কথা তুলতে চাই এখানে, যে আমরা দেখলাম এবছর আমাদের মাথাপিছু আয় বেশ ভালোভাবে বেড়েছে, তাতে আমাদের রাষ্ট্রীয় সম্মান বেড়েছে, আমাদের গর্ব করার মতো আরেকটু আমরা মাথা উঁচু করতে পেরেছি, এবং আমাদের প্রতিবেশী দেশগুলোর তুলনায়ও আমরা মাথাপিছু আয় এগিয়ে গেছি। এই জায়গাগুলোতে আমরা কিছু পজিটিভ একটা মনোভাব প্রকাশ করতে পারছি। কিন্তু কথা হচ্ছে আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি আমার দেশের মানুষ দরিদ্র থেকে আরো বেশি দরিদ্র, আরো অনেক সংখ্যক মানুষ দরিদ্র হয়ে গেল। সাধারণ মানুষের একটা কথা যদি আমি বলি আজকের অনুষ্ঠানে, স্যার নিশ্চয়ই এটাকে আমাদেরকে বুঝিয়ে দেবেন। সাধারণ মানুষের কথা হচ্ছে, আমার বেতন তো বাড়েনি, আমার ইনকাম তো বাড়েনি, আমি যে টাকা ভাড়া পাই সে ভাড়া তো বাড়েনি, মানে আমার ইনকামের সোর্স থেকে আমার ইনকাম বাড়েনি। তাহলে মাথাপিছু আয়টা বাড়লো কিভাবে, যেখানে কিনা দেশে দরিদ্র মানুষের সংখ্যা 20% থেকে প্রায় 40% দ্বিগুণ হয়ে গেল, এবং আমি মধ্যবিত্ত, আমার ইনকাম বাড়লো না। আর তাহলে মাথাপিছু আয় বাড়লো কার, ইনকাম বাড়লো কিভাবে? থ্যাংক ইউ, ভালো প্রশ্ন করেছেন।
মানে এটাকে মাথা পিছু হয়তো হচ্ছে মোট জাতীয় উৎপাদনের থেকে পপুলেশন দিয়ে ভাগ করা, সো এটা একটা অ্যাভারেজ। আর আমাদের ইকোনমিতে ইকোনমিক অ্যাক্টিভিটি যেভাবে হচ্ছে, ট্রু আপনি দেখেন যে হ্যাঁ ছোট বাজারে সব অনেকগুলো বিজনেস বন্ধ, কিন্তু মূল ইকোনমি তো বন্ধ না। আমার লার্জ ইনভেস্টমেন্ট হচ্ছে, $1 বিলিয়ন আমি ইনভেস্টমেন্ট করছি বড় বড় প্রজেক্টে, এগুলো সব তো দেশে উৎপাদন খরচ হচ্ছে। আমরা জাতীয় আয়টা কিভাবে তৈরি হয়, দেশে যা খরচ হবে সবই জাতীয় আয়ের অংশ, শুধুমাত্র ইম্পোর্টে খরচটা বাদ দিয়ে। তার মানে যখন দেশে আপনি খরচ করছেন তখন জাতীয় আয় বাড়বে, এটা অস্বাভাবিক না। ইনফ্যাক্ট আপনি যদি আমাদের 2019-এর রিপোর্টটা এখনো আসে না, HIS যদি আসে তখন জাতীয় আয় আরো বাড়বে, কারণ আমাদের অনেক ইকোনমিক অ্যাক্টিভিটি এখনো জাতীয় আয়ের মধ্যে ঢুকে নাই। যেহেতু ঢুকে নাই সেজন্য নতুন সার্ভে যেটা হয়েছে 2019, সেটা রেজাল্ট আসলে পরে হয়তো আগামী 2 বছর পরে দেখবেন জাতীয় আয় আরো বেড়ে যাবে, এবং এটা অস্বাভাবিক হবে না। এটা আমি কি জি 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 ওকে শুনতে পাচ্ছি। এটা শুনতে পাচ্ছেন? ওকে, সো এটা অস্বাভাবিক হবে না, এবং এটা যে অস্বাভাবিক হবে না সেটা আমি খুব সারপ্রাইজ না। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন কি হচ্ছে যে হ্যাঁ নিচের দিকের ইনকামটা ফল করছে, উপরের দিকেটা বাড়ছে, সেই জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে ঠিক করা উচিত। আমি গোড়াতেই যেটা বললাম যে সামাজিক সুরক্ষা ব্যবস্থাটা আপনাকে চিন্তা করে আনা উচিত। আপনি অনেকগুলো কাজ, আমাদের মতো দেশকে যদি আপনি ভালোভাবে রক্ষা করতে চান, মধ্যম আয় দেশে নিতে চান, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে সুরক্ষা ব্যবস্থা শুধু দরিদ্রকে রক্ষা না, মধ্যবিত্তকে রক্ষা করাও সুরক্ষা ব্যবস্থার অংশ। এবং সেটা যদি আপনি না করেন তাহলে মধ্যবিত্ত দরিদ্র হয়ে যাবে, আপনি ইকোনমিকে প্রোটেক্ট করতে পারবেন না। যখন মধ্যবিত্ত দরিদ্র হওয়ার মধ্যে তফাৎটা আমি বুঝাই এভাবে, যে আমি যখন চাকরিজীবী এবং আমার যখন বিজনেস বন্ধ হলে আমার চাকরি চলে যাবে, তখন আমি সাময়িকভাবে গরিব হব। এই সাময়িক গরিবানা আর সাধারণভাবে দুস্থ এক জিনিস না। তাহলে বিদেশে যান, পৃথিবীর কোথাও কি করি আমরা, তখন আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স মতো স্কিম গুলো চালু করি। সরকার তখন বলবে যে আমি যাদের চাকরি ছিল তাদের যদি চাকরি চলে যায় তাহলে আমি আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের মতো একটা প্রণোদনা দিতে পারি। তাহলে কি করা উচিত ছিল? আসলে সকলের প্রভিডেন্ট ফান্ডটা সরকারের হাতে নিয়ে নেওয়া উচিত ছিল, বলা উচিত ছিল, যেজন্য আমি বহুদিন যাবত কথা বলছি যে আপনি বাংলাদেশে মধ্যম আয়ের দেশ হওয়া মানে হচ্ছে আপনি সকলের জন্য পেনশনের ব্যবস্থা করেন। কিভাবে করবেন? আপনি যখনই ইনকাম করবেন এমপ্লয়ারকে এত % সরকারি কোষাগারে জমা দেবে, সেখান থেকে আপনি মানুষ সাময়িকভাবে কেউ গরিব চাকরি হারাবে, 1 বছরের জন্য চাকরি যাবে, আপনি বলেন যে আমি 1 বছর পর্যন্ত তোমাকে একটা পেমেন্ট করবো, টাকাটা কিন্তু আপনার কাছেই আছে। সুতরাং সেই স্ট্রাকচারাল চেঞ্জটা আপনি না করলে এই যে সাময়িক দরিদ্র, এটাকে আপনি রক্ষা করতে পারবেন না। এবং শুধু তাই না, আরো কিছুদিন পরে দেখতে পাবেন যখন মানুষ 60 বছর বয়সে বৃদ্ধ হয়ে যাবে, পরিবারে যখন একটা ছেলে, তখন সে দেখবে যে তাকে রক্ষা করার লোক নেই, কারণ তার পেনশন ব্যবস্থা নাই। এখন তার পেনশন ব্যবস্থাটা আপনার এখনই করা উচিত। আমরা বলছি 2040-এ মধ্যম আয়ের দেশ হবো, আপনি পেনশন ব্যবস্থা নিয়ে এখনই যদি চিন্তা না করেন তাহলে আপনি এটাকে রক্ষা করতে পারবেন না। সো প্রাথমিক আপনি যেভাবে চিন্তা করছেন সেটা হচ্ছে এরকম অবস্থা, একদিকে বড়রা বড় হবে, গরিবরা গরিব হবে, এটা কিন্তু ঘটবে। এটা যে ঘটবে না তা না। এখান থেকে আপনি সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে মধ্যম এবং গরিবদেরকে ব্যবস্থা নেবেন। আরেকটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এটা দুটো কারণে হয়। জুন জুলাই অগস্ট মাসে দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্ব চাপ থাকে, এটা খেয়াল রাখবেন। এটা বাংলাদেশের অর্থনীতিতে সবসময় হয়। কারণটা হচ্ছে জুলাই বর্ষার সময় প্রোডাকশন প্রায় স্থবির, চারিদিকে বন্যা, এখনই বন্যা আসবে। অতএব যখন প্রোডাকশন ব্যবস্থাগুলো, এগ্রিকালচার গুলো স্থবির হয়ে যাবে, তখন এমপ্লয়মেন্ট কমে যাবে এবং এট দ্য সেম টাইম প্রোডাক্ট সাপ্লাই কমে যাবে। সুতরাং এই সময়ে দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতি আমরা দেখতে পাই, এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে গত 2 বছরে, বিশেষ করে কোভিড আসার পরে আমেরিকান ইকোনমিতে যে কাণ্ডটা হচ্ছে সেটা হচ্ছে তারা 30% ডলার প্রিন্টিং করছে, যেটা আমেরিকা কখনো করতো না। এখন 30% ডলার প্রিন্টিং করার ফলে আমেরিকা তার দেশ থেকে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি বলা যাবে না, মূল্যস্ফীতি সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে, অর্থাৎ প্রোডাক্ট। এবং এটা কিন্তু আরেকটা কাজ। সুতরাং সে যখন মূল্যস্ফীতি ছড়িয়ে দিচ্ছে, প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেড়ে যাচ্ছে, কারণ সে তার ওখানে ডলার প্রিন্ট করছে। সো রিমেম্বার, ইকোনমিটা বাংলাদেশে এবং আমাদের 36% অফ দ্য ইকোনমি রাফলি এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত। এরকম একটা ইকোনমি যেখানে 36% এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত, এবং যেখানে ডলারটা কন্ট্রোল বাই আমেরিকান গভর্নমেন্ট, এবং তারা যখন ওটাকে প্রিন্টিং করছে তখন ইনফ্লেশনটা বাংলাদেশে একা না, সব দেশে চলে যাচ্ছে। এবং দ্যাট ইজ হোয়াট উই সি ইন সার্টেন প্রোডাক্ট, যেগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট। আর ডোমেস্টিক ইকোনমিতে এই মুহূর্তে বেশ কিছু প্রোডাক্টের দাম বাড়বে, এটা
অস্বাভাবিক না, তবে এটা যেন নাগালের বাইরে না যায় সেই নজরটা সরকারের করতে হবে। আমি এইভাবে চিন্তা করি। বোঝাতে পেরেছি আপনাকে? জি, জি। অনেক ধন্যবাদ। আম আমাদের অনুষ্ঠানও মনে হয় আমরা শেষের দিকে চলে এসেছি। আমাদের আজকে যে দুজন অতিথি ছিলেন, প্রফেসর এ কে এনামুল হক এবং জনাব মোহাম্মদ হোসেইন। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। এবং আমাদের যারা দর্শকরা এতক্ষণ আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আমাদের আলোচনার প্রেক্ষিতে নিশ্চয়ই আপনারা এই বিষয়গুলোকে বুঝতে পেরেছেন। আপনাদের যারা দেশের অর্থনীতি বা ব্যাংকিং এর খোঁজ খবর রাখেন তাদেরও নিশ্চয়ই কিছু প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তরগুলো নিশ্চয়ই আপনারা পেয়ে গেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সামাজিক দূরত্ব মেনে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। প্রতি অনুষ্ঠানেই যে কথা বলে থাকি যে আপনি যদি ভালো থাকেন, আপনার পরিবারের যারা সিনিয়র সিটিজেন আছেন তারাও ভালো থাকবেন। যে ছোট্ট শিশু বাচ্চাটি আছে সেও ভালো থাকবে।